ইতিহাসের জবানবন্দি। আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ১৯৭১ ভেতরে বাইরের দ্বিতীয় পর্ব। মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আক্রমণের জবাবে পূর্ব পাকিস্তানের বিভিন্ন বাহিনীর বিদ্রোহী জওয়ানরা ২৬শে মার্চ থেকে বিজয় দিবস পর্যন্ত দেশের স্বাধীনতার লক্ষ্যে নিরলসভাবে লড়াই করেছেন। কর্মস্থল ছেড়ে পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসেন বহু সেনা। তাদের ভিত্তিতেই ১১টি সেক্টরে প্রায় লক্ষাধিক মুক্তিসেনা নিয়ে গড়ে উঠেছিল মুক্তিবাহিনী। দীর্ঘ ২০ বছরের পাকিস্তানি বিমান বাহিনীর ক্যারিয়ার ছেড়ে দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েন বইয়ের লেখক মুক্তিযুদ্ধের উপসেনাপতি একে খন্দকার। তার নেতৃত্বেই যুদ্ধকালীন সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী। বীর বিক্রম খেতাবধারী এই দেশপ্রেমিক দায়িত্ববোধ থেকেই যুদ্ধে অংশ নিলেও ৭ই মার্চের ভাষণে শেখ মুজিব দেশের মানুষকে স্বাধীনতার জন্য ডাক দিয়েছিলেন একথা তিনি বিশ্বাস করেন না। ওই ভাষণের শেষে শেখ মুজিব জয় বাংলা জয় পাকিস্তান বলেছিলেন, এমনটা তার বইয়ে তুলে ধরায় হাসিনা রেজিমের রোশানলে পড়তে হয় তাকে। ১৯৭১ ভেতরে বাইরে বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান। জানুয়ারি থেকে ২৬ মার্চ। ১৯৬৯ সালের মার্চে পাকিস্তান বিমান বাহিনীর ঢাকা বেজে অ্যাডমিন উইং বা প্রশাসনিক ইউনিটের অধিনায়ক হিসেবে বদলি হয়ে আসার পর থেকে মুক্তিযুদ্ধে যোগদান করার উদ্দেশ্যে ভারতে যাওয়ার আগ পর্যন্ত অনেক ঘটনা আমার চোখের সামনে ঘটেছে, যা মুক্তিযুদ্ধ বিষয়ে প্রকাশিত গ্রন্থগুলোতে খুব কম উঠে এসেছে। যেটুকু এসেছে তাতেও সামগ্রিক চিত্রটি ফুটে ওঠেনি। আমি ছিলাম ঢাকায় পাকিস্তান বিমান বাহিনীতে সর্বজ্যেষ্ঠ বাঙালি কর্মকর্তা। এ সুবাদে সরকারের ভেতরের অনেক কর্মকাণ্ড আমার নজরে আসত। আবার সরকারের প্রতিপক্ষ ও সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের নেতাদের পদক্ষেপগুলো আমি নিবিড়ভাবে প্রত্যক্ষ করতাম। নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের পর প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করতে টালবাহানা করতে থাকেন। ১৯৭১ সালের ১১ জানুয়ারি ইয়াহিয়া খান ঢাকায় আসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে ঢাকা ত্যাগের প্রাক্কালে ১৪ জানুয়ারি ইয়াহিয়া খান বলেন, শেখ মুজিবুর রহমান দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন আমি আর থাকব না। শিগগির শেখ মুজিবের সরকার হবে। জেনারেল ইয়াহিয়া রাওয়ালপিন্ডিতে যাওয়ার পর পাখি শিকারের আড়ালে ১৭ জানুয়ারি লারকানায় জুলফিকার আলী ভুট্টোর বাড়িতে গিয়ে উপস্থিত হন। সেখানে ভুট্টোর সঙ্গে তার গোপন আলোচনা হয়। ধারণা করা হয় এই আলোচনার প্রধান উদ্দেশ্য ছিল ক্ষমতা থেকে কিভাবে বাঙালিদের দূরে রাখা যায় এবং তাদের আন্দোলনকে নিয়ন্ত্রণ করা যায়। তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে বাঙালি বা আওয়ামী লীগের হাতে কোনো মতেই ক্ষমতা দেওয়া যাবে না। এজন্য তারা সবকিছু করতে প্রস্তুত ছিলেন। লারকানার এই ষড়যন্ত্রমূলক আলোচনায় সেনাবাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর উপপ্রধান জেনারেল আব্দুল হামিদ, প্রিন্সিপাল স্টাফ অফিসার টু প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল এস.জি.এম. পীরজাদা, চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল গুল হাসান, গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল ওমর প্রমুখ। ইয়াহিয়া খান পাকিস্তানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর নাম উল্লেখ করলেও তখন পর্যন্ত জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে তারিখ ঘোষণা করেননি। ২৭ জানুয়ারি মুজিবুর রহমানের সঙ্গে একটি আপোষ মীমাংসার লক্ষ্যে জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এলেন। এই বৈঠকে নতুন সরকারে ভুট্টো ও তার দলের ভূমিকা কী হবে এ বিষয়টি ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নতুন কেন্দ্রীয় সরকার তাদেরই গঠন করার কথা। এই সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি সংবাদ প্রচার করা হয় যে ১৯৭১ সালে পাকিস্তানের জাতীয় দিবস অর্থাৎ ২৩ মার্চ উপলক্ষে প্যারেডটি ঢাকায় অনুষ্ঠিত হবে এবং এটি হবে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় প্যারেড। ঢাকায় আমি বাঙালিদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ কর্মকর্তা হওয়ায় আমাকে ওই প্যারেডের কমান্ডার নিযুক্ত করা হয়। আমি সফলভাবে প্যারেড অনুষ্ঠানের জন্য সকল প্রকার প্রস্তুতি ও সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের প্যারেডে যাওয়া আসার পথ তৈরি সহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে জেনারেল ও ব্রিগেডিয়ারদের সঙ্গে আলোচনা করতে প্রায় প্রতিদিন কুর্মিটোলায় পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরে যেতাম।
আগেই উল্লেখ করেছি 17 জানুয়ারি ভুট্টো গং লারকানাতে বসে সিদ্ধান্ত নেয় যে তারা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। এই বৈঠকের কিছুদিন পর আমার কাছে এক ব্রিগেডিয়ার সংবাদ দিলেন যে এবারের প্যারেড অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। এই সংবাদে আমি বেশ আশ্চর্য হলাম। হঠাৎ কেন অনুষ্ঠানটি বাতিল করা হলো তা জানতে আমি সেনা সদর দপ্তরে যাই। অফিসে ঢুকতেই দেখি পাকিস্তান সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা সেখানে আলোচনা করছেন। তারা হঠাৎ আমাকে সেখানে দেখে বেশ অস্বস্তিতে পড়ে যান। তাদের অবস্থা দেখে মনে হলো এই সভায় আমার উপস্থিতি কাম্য নয়। তারা আমাকে দেখে বললেন, খন্দকার সাহেব, ভেতরে এসে বসুন। আমি বললাম, ধন্যবাদ, আমার কিছু কাজ আছে, এরপর আমি সেখান থেকে চলে আসি। এতগুলো পাকিস্তানি সিনিয়র অফিসারের উপস্থিতি এবং সবার মেজাজ দেখে আমার মধ্যে অনেক ধরনের প্রশ্ন উদয় হয়। সন্দেহ জাগে যে কোথাও কিছু একটা হতে যাচ্ছে, যা খুবই গোপনীয় ও সন্দেহজনক। কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না হওয়া সত্ত্বেও কোনো পূর্বাভাস ছাড়া এত বড় একটি প্যারেড বাতিল করে দেওয়ার বিষয়টি আমার কাছে খুব অস্বাভাবিক ও উদ্বেগজনক মনে হয়। আমি বিষয়টি উইং কমান্ডার এসআর মির্জার সঙ্গে আলোচনা করি। তিনিও আমার সঙ্গে একমত পোষণ করেন। আমি এবং উইং কমান্ডার মির্জা ফ্লাইট লেফটেন্যান্ট আহমেদ রেজাকে বলি, তুমি দয়া করে আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতাদের জানাও যে দেশের পরিস্থিতি ভালো নয়, আগামীতে সাংঘাতিক কোনো কিছু হতে যাচ্ছে। ফ্লাইট লেফটেন্যান্ট রেজা আমার কিছু পরে পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেওয়া একজন বৈমানিক। তিনি আগেভাগে বিমান বাহিনী থেকে অবসর নেন। 1971 সালে তিনি ইস্ট পাকিস্তান জুট কর্পোরেশনের কর্মকর্তা ছিলেন। বেসামরিক প্রশাসনে সংযুক্ত থাকায় তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ ছিল। তিনি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত যুব শিবিরের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। নৌ কমান্ডো দলের প্রশিক্ষণ শুরু হলে তিনি কিছুদিন প্রশিক্ষণ শিবিরের তত্ত্বাবধান করেছিলেন। তখন দেশের রাজনীতির ময়দানে অনেক আলোচনা সমালোচনা চলছে, আন্দোলন হচ্ছে। তার গুরুত্ব একরকম, আবার রাজনীতির বাইরে সামরিক ও বেসামরিক প্রশাসনের ভেতরে যা হচ্ছে তার গুরুত্ব আরেক রকম। আমি মোটামুটিভাবে দেশের রাজনৈতিক অবস্থার দিকে নজর রাখছিলাম, তবে আমি বেশি নজর রাখছিলাম পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে কি হচ্ছে সেদিকে। মনে রাখতে হবে, আমি সামরিক প্রশাসনের ভেতরে থাকায় বা প্রশাসনের অংশ হওয়ার কারণে দেশের পরিস্থিতি ও পাকিস্তানিদের গতিবিধি রাজনীতিবিদ বা অন্যদের চেয়ে বেশি উপলব্ধি করতে পারতাম। আর এ কারণেই আমি সামরিক বাহিনীর অভ্যন্তরের খবর প্রতিনিয়ত বিভিন্ন মাধ্যম দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাদের কাছে পাঠাতে পারতাম। ফেব্রুয়ারি মাসের বিভিন্ন ঘটনা দেখে আমার মনে হয়েছিল পাকিস্তানিরা বঙ্গবন্ধু শেখ মুজিব বা আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না। ইতিমধ্যেই তারা গোপনে পূর্ব পাকিস্তানে সৈন্য নিয়ে আসা শুরু করে। পাকিস্তানিদের এই ধরনের খারাপ মতলব বা কর্মকাণ্ড সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতাদের পক্ষে জানা সম্ভব ছিল না। এমনকি বাঙালি সামরিক কর্মকর্তাদের কাছেও বিষয়টা খুব গোপন রাখা হতো। সম্ভবত বাঙালি হিসেবে আমি প্রথম পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসার বিষয়টি বুঝতে পেরেছি। এ সময় ঢাকায় শুধু তেজগাঁও বিমানবন্দরে বোয়িং বিমান ওঠানামা করত। তেজগাঁও বিমানবন্দরের উল্টো পাশে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তরে সরকারি বাসায় আমি পরিবার নিয়ে বসবাস করতাম। বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করলে আমি বাসা থেকেই তা দেখতে পেতাম। সম্ভবত 18 ফেব্রুয়ারি বেলা 3:30টার দিকে বিমানবন্দরে একটি বোয়িং এয়ারক্রাফট অবতরণ করে। আমি সে সময় বিমানবন্দরের কাছে দাঁড়িয়েছিলাম। আমি ঢাকা বেজের এক জ্যেষ্ঠ কর্মকর্তা হওয়ায় সব বিমানের আসা যাওয়ার খবর জানতে পারতাম। অথচ এই সময়ে যে পশ্চিম পাকিস্তান বা অন্য জায়গা থেকে কোনো বিমান আসবে তা আমার জানা ছিল না। বিমানটি নামার পর দেখলাম সিভিলিয়ান পোশাকে সেনাবাহিনীর জওয়ানরা নামছে। ঘটনার পরপরই আমি তখনকার ডিজিএফের ঢাকা শাখার প্রধান উইং কমান্ডার আমিনুল ইসলামকে জিজ্ঞেস করেছি, কেন সৈন্য নিয়ে আসা হচ্ছে? তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি বলেছিলেন, এখানে ওদের একটা এক্সারসাইজ হবে, তাই কিছু সেনা আসছে, কিছু সেনা যাচ্ছে, এই আর কিছু নয়। কিন্তু আমি স্পষ্টতই বুঝতে পারছিলাম যে তিনি সঠিক কথাটি বলছেন না। আমার মনে হয়েছে যে তিনি প্রকৃত তথ্যটি আমার কাছে গোপন করছেন। তবে এটাও হতে পারে পাকিস্তানিরা তাকেও অন্ধকারে রেখেছিল। উইং কমান্ডার ইসলাম বিমান বাহিনীর একজন বাঙালি কর্মকর্তা ছিলেন। তিনি আগস্ট মাসে মুক্তিযুদ্ধে যোগ দিলেও পাকিস্তান গোয়েন্দা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে মুক্তিযুদ্ধে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, বরং তাকে নজরদারিতে রাখা হয়েছিল। আমিনুল ইসলাম পরবর্তী সময় এয়ার ভাইস মার্শাল পদে উন্নীত হয়ে ডিজিএফের প্রধান হয়েছিলেন। পরে বাংলাদেশ সরকারের মন্ত্রীও ছিলেন।
পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য আসার সংবাদ আমি নিজের ভেতরে রাখিনি, বরং চেষ্টা করেছি সবাইকে জানাতে। কিছু কিছু ক্ষেত্রে সফলও হয়েছি। আমি প্রায় ২০ বছর পর পূর্ব পাকিস্তানে এসেছি, তাই অল্প সময়ে আমার পক্ষে আওয়ামী লীগের নেতৃস্থানীয় ব্যক্তি ও পূর্ব পাকিস্তানে অবস্থিত সব বাঙালি সামরিক কর্মকর্তা সম্পর্কে জানা বা পরিচিত হওয়া সম্ভব ছিল না। তারপরও আমি এই সময়ে আমার স্ত্রীর বড় বোন ফৌজিয়া মির্জা, উইং কমান্ডার এসআর মির্জা ও ফ্লাইট লেফটেন্যান্ট রেজার মাধ্যমে পূর্ব পাকিস্তানের প্রশাসনের ভেতরকার সংবাদ, বিশেষ করে সামরিক বাহিনীর সংবাদ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারকদের কাছে পাঠাতাম। তাদের জানাই যে পশ্চিম পাকিস্তান থেকে প্রায় প্রতিদিন বিমান ভর্তি অস্ত্র ও সেনা ঢাকায় আসছে। গোপনীয়তার স্বার্থে এদের বেসামরিক পোশাকে ঢাকায় জমায়েত করা হচ্ছে। পশ্চিম পাকিস্তান থেকে আনা অস্ত্রগুলো দ্রুত অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যাতে কেউ দেখতে না পায়। এভাবে অস্ত্র ও সেনা আনা ক্রমে বাড়তে থাকে। এ ধরনের খবর যে শুধু আমি একা আওয়ামী লীগের নেতাদের কাছে পাঠাতাম তা নয়। আমার পরামর্শে আমার স্ত্রীও বঙ্গবন্ধুর ছোট বোন খাদিজা হোসাইনের স্বামী সৈয়দ হোসেনের কাছে এসব খবর নিজ উদ্যোগে পৌঁছে দিতেন। ১৯৭১ সালে ফেব্রুয়ারি পর্যন্ত পূর্ব পাকিস্তানে মাত্র ১ ডিভিশন তথা ১৪তম ডিভিশন সৈন্য ছিল। এই ডিভিশনের জনবল ছিল প্রায় ১৪,০০০। ফেব্রুয়ারি ও মার্চ মাসে পশ্চিম পাকিস্তানের রিজার্ভ ডিভিশন হিসেবে পরিচিত ৯ ডিভিশন ও কোয়েটা ক্যান্টনমেন্ট থেকে ১৬ ডিভিশনকে এভাবে গোপনে বেসামরিক পোশাকে বিমানে করে ঢাকায় নিয়ে আসা হয়। অন্যদিকে ২রা মার্চ এমভি সোয়াত নামের একটি পাকিস্তানি জাহাজ প্রায় ৭,০০০ টন অস্ত্র ও গোলাবারুদ নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এতে বোঝা যায় পাকিস্তানিরা কিভাবে দ্রুত পূর্ব পাকিস্তানে তাদের শক্তি বৃদ্ধি করছিল। এ সংবাদ আওয়ামী লীগ নেতাদের মধ্যে অনেকে জানতেন। তাদের দৃষ্টিভঙ্গি সম্ভবত পাকিস্তানের সামরিক প্রস্তুতি এবং পূর্ব পাকিস্তানে তাদের শক্তি বৃদ্ধির দিকে ছিল না। তাদের একটি ধারণা ছিল তারা সমস্যাটি রাজনৈতিকভাবেই সমাধান করে ফেলবেন। আমি মনে করি জাতির এ ধরনের ক্রান্তিকালে রাজনৈতিক পরিকল্পনা ছাড়াও একাধিক বিকল্প পরিকল্পনা থাকা উচিত ছিল, যাতে একটি ব্যর্থ হলে অন্যটি প্রয়োগ করা যায়। আমি এমন কোনো তথ্য পাইনি যাতে মনে করতে পারি যে রাজনৈতিক পন্থা ব্যর্থ হলে আওয়ামী লীগের নেতারা বিকল্প পন্থা হিসেবে অন্য কোনো উপায় ভেবে রেখেছিলেন। সম্ভবত মার্চ মাসের শুরুতে পাকিস্তান থেকে অস্ত্র ও সেনা আনার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন বাঙালি বৈমানিক ক্যাপ্টেন নিজাম চৌধুরী। ক্যাপ্টেন নিজাম পিআইএর কো-পাইলট ছিলেন। এক পর্যায়ে তিনি পিআইএর বিমান সৈনিক পরিবহনে অস্বীকৃতি জানান এবং বিমান থেকে নেমে চলে যান। যদিও আমি ঘটনাটি পরে শুনেছি। নিজাম খুব ভালো মনের মানুষ ছিলেন। দেশের তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং তার কর্মক্ষেত্রের পরিবেশ নিয়ে তিনি বেশ অখুশি ছিলেন। তিনি অন্যদের সঙ্গে আলাপ আলোচনার সময় তার ক্ষোভ প্রকাশ করে বলতেন, আমরা পাকিস্তানিদের এই অন্যায় মেনে নিতে পারি না। সামরিক কর্তৃপক্ষ এটাকে সহজভাবে নেয়নি। তারা ক্যাপ্টেন নিজামকে বরখাস্ত এবং অন্তরীণ করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দেশদ্রোহের অভিযোগে ক্যাপ্টেন নিজাম চৌধুরীর কপালে দীর্ঘ কারাবাস অথবা আরও খারাপ কিছু হওয়ার আশঙ্কা ছিল। তবে সৌভাগ্যবশত তার স্ত্রী একজন জার্মান নাগরিক হওয়ায় সে যাত্রায় তিনি বেঁচে যান। তার স্ত্রীর প্রচেষ্টায় এবং জার্মান দূতাবাসের হস্তক্ষেপের কারণে তিনি তখন কঠিন শাস্তির হাত থেকে রেহাই পেলেও ৭১-এর পুরো সময়টাই তাকে অন্তরীণ অথবা নজরবন্দি থাকতে হয় পশ্চিম পাকিস্তানে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি করাচি থেকে পালিয়ে আসেন। ৭১-এ ১ মার্চ শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। ওই ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা এয়ারবেজের কমান্ডার এয়ার কমোডোর জাফর মাসুদের সভাপতিত্ব করার কথা ছিল। এয়ার কমোডোর মাসুদ হঠাৎ ওই দিন সকাল প্রায় ৮টার দিকে আমাকে বলেন, খন্দকার, তুমি আজকের অনুষ্ঠানটিতে উপস্থিত থেকো এবং সভাপতিত্ব করো। তিনি আরও বলেন, আমার একটু কাজ আছে, তাই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারব না। এখানে কমোডোর মাসুদ সম্পর্কে একটি তথ্য দেওয়া প্রাসঙ্গিক মনে করছি। কমোডোর মাসুদ ব্রিটিশ আমলে ভারতের রাজকীয় বিমান বাহিনীতে যোগ দেন। তিনি অবাঙালি হলেও অহেতুক জীবনহানির বিরোধী ছিলেন। অসহযোগ আন্দোলনের সময় ঢাকার বাইরে যেসব এলাকায় পাকিস্তানি সেনারা অবরুদ্ধ হয়ে পড়েছিল সে জায়গাগুলোতে বিমান হামলার পরিকল্পনা করেছিলেন পাকিস্তানি জেনারেলরা। কিন্তু কমোডোর মাসুদের বিরোধিতার কারণে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। ২৫ মার্চের আক্রমণের পরপরই ঢাকায় নতুন বেস কমান্ডার যোগ দেন। ৩১ মার্চ কমোডোর মাসুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে কোর্ট মার্শাল করে চাকরি থেকে বহিষ্কার করা হয়। যা হোক,
1 মার্চ বেলা 1টার দিকে ইয়াহিয়া খান 3রা মার্চ অনুষ্ঠেয় জাতীয় পরিষদের অধিবেশন বাতিল ঘোষণা করেন। অধিবেশন বাতিলের ঘোষণাটি যখন এলো, আমি তখন শাহীন স্কুলের ভেতরে। তখন কোথায় অনুষ্ঠান, কোথায় পুরস্কার, সবকিছু এলোমেলো হয়ে গেল। দ্রুত ঢাকার চেহারা পাল্টে যেতে লাগলো। ইয়াহিয়ার ঘোষণার পরপরই জনতা রাজপথে নেমে আসে। ঢাকায় বিক্ষোভ শুরু হলে কলেজের অনুষ্ঠানটি ভেস্তে যায়। সবাই নিরাপদ স্থানের জন্য ছোটাছুটি করতে শুরু করে। এই মুহূর্ত থেকে বাঙালিরা ধারণা করতে থাকে যে এবার বোধহয় রক্তক্ষয়ী কিছু একটা হবে। অনেককে বলতে শুনেছি এবার বাঙালি সহজে ছাড়বে না, আর পাকিস্তানিরা তো ক্ষমতা হস্তান্তর করবেই না। 1 মার্চ ইয়াহিয়া খান জাতীয় অধিবেশন অনির্দিষ্টকাল পর্যন্ত মুলতবি ঘোষণা করলে জবাবে আওয়ামী লীগ অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ঢাকাসহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তানি সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধির তৎপরতা, এই দুটি বিষয় পাকিস্তান সামরিক বাহিনীতে কর্মরত এবং পূর্ব পাকিস্তানে অবস্থানরত বাঙালি সদস্যরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকেন। আন্দোলন জোরদার হওয়ার পটভূমিতে এবং পাকিস্তানি সামরিক বাহিনীর ব্যাপক যুদ্ধ তৎপরতার মুখে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা উৎকণ্ঠিত হয়ে পড়েন। তারা দেশের আসন্ন বিপদ সম্পর্কে বুঝতে পারেন। তারা অনুভব করতে থাকেন যে এই পরিস্থিতি মোকাবেলার জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার। আওয়ামী লীগের তরফ থেকে তাদের প্রতি কোনো নির্দেশনা বা কোনো সিদ্ধান্তের জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। ইতোমধ্যে শেখ মুজিব বেসামরিক প্রশাসন, শিল্প কারখানা, সাধারণ জনগণকে বিভিন্ন আদেশ নির্দেশ দেন, যা সবাই মেনে চলছিল। আমি নিজেও গভীরভাবে পাকিস্তানি বাহিনীর কর্মতৎপরতা লক্ষ্য করতাম। সরকারের ভেতরের খবরগুলো উইং কমান্ডার SR মির্জা, ফ্লাইট লেফটেন্যান্ট রেজা এবং অন্যদের মাধ্যমে রাজনৈতিক নেতাদের কাছে পৌঁছে দিতাম, আমাদের কি করতে হবে এই প্রশ্নের উত্তর পাওয়ার আশায়। সত্যি কথা বলতে কি, আমরা রাজনৈতিক নেতাদের কাছ থেকে কোনো নির্দেশ পাইনি। এ বিষয়ে রাজনৈতিক নেতারা আমাদের কিছু জানাননি। যদি কেউ বলেন যে তখন আওয়ামী লীগের নেতারা যুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন, তবে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে হয় যে তা সঠিক নয়। অন্তত আমি কোনো নির্দেশনা পাইনি। শোনা যায় মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল, বর্তমান সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্ররা নিজ উদ্যোগে পুরনো 303 রাইফেল দিয়ে শত্রুর মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ শুরু করেছিল। কিন্তু বর্তমান সময়ের মতো তখন তথ্য প্রযুক্তি এত উন্নত ছিল না। তাই এ ধরনের কোনো তৎপরতার খবর তাৎক্ষণিকভাবে আমি বা অন্য সামরিক কর্মকর্তারা জানতে পারিনি। এর ফলে কর্মরত বাঙালি সামরিক কর্মকর্তাদের ধারণা হয় যে রাজনৈতিক নেতাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি নেই। ফলে 25 মার্চ ঢাকাসহ সারা দেশে যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করল, তখন এটিকে প্রতিহত করার জন্য বাঙালি সেনা সদস্যদের কোনো প্রস্তুতি ছিল না। এটা ছিল বাস্তব সত্য। তবু পাকিস্তানি বাহিনীর আক্রমণের সঙ্গে সঙ্গে নিজ উদ্যোগে বাঙালি সেনা সদস্যরা যে আত্মরক্ষামূলক প্রতিরোধ যুদ্ধে অবতীর্ণ হয়, সেটা একটা ঐতিহাসিক ঘটনা। বিনা প্রস্তুতিতে সীমিত অস্ত্র নিয়ে তারা যে প্রতিরোধ যুদ্ধ শুরু করেন, তা মুক্তিযুদ্ধের একটি উল্লেখযোগ্য দিক। যথাযথ প্রস্তুতি ছাড়া শত্রুকে প্রতিরোধ করতে গিয়ে আমাদের ভীষণ ক্ষতি হয়েছিল। এই ব্যাপক ক্ষতি এড়ানো সম্ভব হতো যদি বাঙালি সেনা সদস্যদের রাজনৈতিক উচ্চমহল থেকে চলমান পরিস্থিতি ও সম্ভাব্য আক্রমণ সম্পর্কে যথাসময়ে অবহিত করা হতো এবং তা প্রতিহত করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতো। এদিকে মার্চে অসহযোগ আন্দোলনের সময় ঢাকাসহ সারা দেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়ে। এ সময় যে লুটপাট শুরু হয়েছিল তা আমি প্রত্যক্ষ করেছি। এসব লুটপাটের সঙ্গে বাঙালিরাও জড়িত ছিল। প্রতিটি সমাজেই এ ধরনের দুষ্কৃতকারীদের অভাব হয় না। আমরা সবাই যে ফেরেশতা তা তো নয়। বাঙালিরা নিরাপত্তাহীনতার জন্য ঢাকা ছেড়ে যখন অপেক্ষাকৃত নিরাপদ এলাকা বা পশ্চিম পাকিস্তানে চলে যাচ্ছিল, তখন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদের সোনার গয়না, টাকা পয়সা ও মূল্যবান দ্রব্য সামগ্রী লুট করে নিয়ে গিয়েছিল বাঙালিরাই। এটা যে খুব ব্যাপকভাবে হয়েছিল তা নয়, তবে যেটুকু হয়েছিল তার জন্য আমি খুব কষ্ট পেতাম। সে সময় স্থানীয় প্রশাসন খুব একটা কার্যকর ছিল বলে আমার মনে হয় না। আমার বাসা যেহেতু প্রধান সড়কের সঙ্গে লাগোয়া ছিল, তাই এ ধরনের বেশ কিছু ঘটনা আমার সামনেই ঘটেছে। এদের আমি চিনতে পারিনি বা বাধাও দিতে পারিনি, তবে এরা সবাই বহিরাগত ছিল। ব্যক্তিগতভাবে আমি এ ধরনের লুটপাটের চরম বিরোধী ছিলাম। পাকিস্তানিদের কুকীর্তির উত্তর এটা হতে পারে না, বরং এ কাজটি একই রকম অন্যায় বা অপরাধ ছিল। মুক্তিযুদ্ধকালে এ ধরনের কিছু অপরাধমূলক কাজে বাঙালি দুষ্কৃতকারীদের সংবাদ আমরা পেতাম, যা আমরা কখনো সমর্থন করতাম না,
বরং কঠোর হস্তে তা দমনের উদ্যোগ নিতাম। এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে প্রতিরোধ যুদ্ধ বা মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক ছিল না। এগুলো ছিল নেহাতি কিছু বিচ্ছিন্ন ঘটনা। দেশের এ অবস্থায় বঙ্গবন্ধু ৭ই মার্চ ভাষণ দেওয়ার কথা ঘোষণা করেন। বঙ্গবন্ধু কি বলেন তা শোনার জন্য দেশের মানুষ অপেক্ষা করছিল। ইয়াহিয়া খান অনুধাবন করতে পেরেছিলেন যে ৭ই মার্চ যদি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন তাহলে এই আন্দোলনকে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাই তিনি বঙ্গবন্ধুকে বলেন, তুমি এমন কিছু করো না যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। আমি আলোচনা করার জন্য ঢাকায় আসছি। ৭ই মার্চের ভাষণের দিন ক্যান্টনমেন্টের ভেতরের পরিস্থিতি বেশ স্বাভাবিক ছিল। সবাই ব্যস্ত ছিল নিজ নিজ কাজে। এদিন বঙ্গবন্ধু যে ভাষণটি দিলেন তা খুবই তির্যক ছিল। ক্যান্টনমেন্টের ভেতরে বাঙালিরা ভাবতে আরম্ভ করল, সত্যি কি যুদ্ধ শুরু হয়ে গেল? আমরা কি যুদ্ধে নামব নাকি গ্রামে চলে যাব? ৭ই মার্চের ভাষণটি আমি শুনেছি। এর মধ্যে যে কথাগুলো আমার ভালো লেগেছিল তা হলো, দুর্গ গড়ে তোলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ সময়ে সমগ্র বাংলাদেশের মানুষ তার কাছ থেকে এ ধরনের কথাই আশা করছিল। এ কথাগুলো শক্তিশালী ছিল বটে, তবে তা বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা আওয়ামী লীগের নেতাদেরই ছিল না। বঙ্গবন্ধুর ভাষণটি তাৎপর্যপূর্ণ ছিল, কিন্তু আমার মনে হয়েছে কিভাবে স্বাধীনতা অর্জন করতে হবে তা তিনি পরিষ্কার করেননি। তাছাড়া জনগণকে যুদ্ধ করার জন্য যেভাবে প্রস্তুত করা প্রয়োজন তা করা হয়নি। ভাষণে চূড়ান্ত কোনো দিক নির্দেশনা পাওয়া গেল না। ভাষণটির পর মানুষজন ভাবতে শুরু করল, এরপর কি হবে? আওয়ামী লীগের পূর্ব প্রস্তুতি না থাকায় যুদ্ধ শুরু করার কথা বলাও একেবারেই বোকামি হতো। সম্ভবত এই কারণেই বঙ্গবন্ধু ৭ই মার্চ সরাসরি স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকেন। তাছাড়া ইয়াহিয়া খান নিজেও ওই ধরনের ঘোষণা না দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে অনুরোধ করেছিলেন। বঙ্গবন্ধু হয়তো ঢাকায় ইয়াহিয়া খানের উপস্থিতিতে একটি রাজনৈতিক সমাধানের সম্ভাবনা দেখতে পাচ্ছিলেন। বঙ্গবন্ধুর এই ভাষণেই যে মুক্তিযুদ্ধ আরম্ভ হয়েছিল তা আমি মনে করি না। এই ভাষণের শেষ শব্দগুলো ছিল, জয় বাংলা, জয় পাকিস্তান। তিনি যুদ্ধের ডাক দিয়ে বললেন, জয় পাকিস্তান। এটি যে যুদ্ধের ডাক বা স্বাধীনতার আহ্বান তা প্রচণ্ডভাবে প্রশ্নবিদ্ধ এবং তর্কাতীত নয়। যদি আওয়ামী লীগের নেতাদের কোনো যুদ্ধ পরিকল্পনা থাকত তাহলে মার্চের শুরু থেকে জনগণ এবং সরকারি, বেসরকারি ও সামরিক কর্মকর্তাদের স্বল্প সময়ে সঠিকভাবেই সংগঠিত করা যেত। সেটা করা হলে আমার মনে হয় যুদ্ধটি হয়তোবা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যেত এবং আমাদের বিজয় নিশ্চিত হতো। কিন্তু পরিতাপের বিষয় সেটা করা হয়নি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই সামরিক বাহিনীতে পাকিস্তানিরা কৌশলে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে বাঙালিদের এড়িয়ে যেতে শুরু করে। ফলে বাঙালি ও পশ্চিম পাকিস্তানি সৈন্যদের মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ক্রমেই বাড়তে থাকে। সরকারি এবং বেসরকারি অফিসেও বাঙালি ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক আস্থার অভাব দেখা দেয়। অন্যান্য সৈনিকের মতো বাঙালি সৈনিকরাও সাধারণত রাইফেল নিয়ে প্রশিক্ষণ ও কুচকাওয়াজ করতেন, কিন্তু এ সময় বাঙালিদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরিয়ে রাখা হয়। তাদের অস্ত্র দেওয়া হতো না। যাদের নিরস্ত্র করা সম্ভব হয়নি, মিথ্যা অজুহাতে তাদের বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ছড়িয়ে দেওয়া হয়, যাতে তারা একসঙ্গে বড় শক্তি না হয়ে দাঁড়ায়। অফিস আদালতে সব কাগজপত্র ও দলিল দস্তাবেজ আলমারির ভেতর রেখে চাবি দেওয়া হতো পাকিস্তানি কর্মকর্তাদের হাতে। তারাই অফিসের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করতেন। এভাবে বাঙালি ও পাকিস্তানিদের মধ্যে সন্দেহের মাত্রা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। ঢাকায় বাঙালিদের সব রকমের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কৌশলে দূরে সরিয়ে রাখা হয়। বাঙালি কর্মকর্তারা ভাবতে লাগলেন, সহজে এই সমস্যার সমাধান হবে না, পাকিস্তানিরা সহজে ক্ষমতা ছাড়বে না। বিরাজমান অস্থির ও গোমট পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে কর্মরত পিআইএ বা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বাঙালি প্রকৌশলী বা কলাকৌশলীরা মাঝে মধ্যে আমার কাছে আসতেন পরামর্শ ও উপদেশ নিতে। আমি সবাইকে সবকিছু ধীরস্থিরভাবে পর্যবেক্ষণ করতে বলতাম এবং বুদ্ধিমত্তার সঙ্গে তাদের কাজ বা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে বলতাম। আমি তাদের পাকিস্তানিদের অসহযোগিতা করা বা বিদ্রোহ করা ইত্যাদি কোনো পদক্ষেপ নিতে পরামর্শ দিতে পারতাম না, কারণ এখানে দুই ধরনের জটিলতা ছিল। প্রথমত, আমি বাঙালি সব টেকনিশিয়ানকে চিনতাম না বা তাদের উদ্দেশ্য কি তা জানতাম না। তাই সামরিক কর্মকর্তা হিসেবে সবাইকে আমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলতে পারতাম না। এই কাজটি আমার জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারত।
দ্বিতীয়ত, আমি তাদের কোন সশস্ত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলবো? সেই আন্দোলন তো তখনও শুরুই হয়নি। সর্বোপরি সব বাঙালি টেকনিশিয়ান যে আমার কথা শুনবেন এবং সে অনুযায়ী কাজ করবেন তারও তো কোনো নিশ্চয়তা ছিল না। অন্যদিকে বিমান বাহিনীর সদস্যরা খুব ঘনিষ্ঠ না হলে একে অন্যের সঙ্গে এসব বিষয় নিয়ে কথা বলাটা ঝুঁকিপূর্ণ মনে করতেন। তবে যারা খুব পরিচিত এবং যাদের সঙ্গে আমার অন্তরঙ্গ জানাশোনা ছিল, আমি তাদের সঙ্গে খোলামেলা দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করতাম। যেমন উইং কমান্ডার SR মির্জা এবং উইং কমান্ডার M খাদেমুল বাশার বীর উত্তম পরে এয়ার ভাইস মার্শাল ও বিমান বাহিনীর প্রধান হন। এছাড়াও ফ্লাইট লেফটেন্যান্ট রেজা প্রমুখ আমার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ছিলেন। আমি বিশ্বাস করতাম যে তারা আমার সঙ্গে যুদ্ধ করবেন, জীবন দেবেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করবেন না। বিমান বাহিনীর ভেতরে পরিচিত বাঙালি টেকনিশিয়ানদের মধ্যে যারা পরামর্শের জন্য আমার কাছে আসতেন তাদের আমি পরিষ্কারভাবে বলতাম, সবকিছু খুব অনিশ্চিত এবং জটিল, যে কোনো সময় যে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, তাই তাদের সাবধানে থাকতে বলতাম। তাদের আরও বলতাম, ভবিষ্যতে তাদের এমন কাজ করতে হতে পারে যা তারা সে মুহূর্তে চিন্তাও করতে পারছেন না। মার্চ মাসে প্রায় প্রতিটি শহরে অসহযোগ আন্দোলন যথেষ্ট গতি পেলেও এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য পাকিস্তানি বাহিনীর প্রস্তুতিতে বিশেষ কোনো ব্যাঘাত ঘটেনি। কিছুটা গোপনে আর কিছুটা প্রকাশ্যে তারা সব প্রস্তুতি যথাযথভাবে চালিয়ে যেতে থাকেন। কিভাবে পাকিস্তানি সেনাদের এই প্রস্তুতি দুর্বল করা যায় সেই পরামর্শ আমি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের কাছে পৌঁছে দিতাম। আমার স্ত্রীর বোন ফৌজিয়া মির্জা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে পড়াশোনা করতেন। তাদের বাড়িতে আমি প্রায় যাওয়া আসা করতাম। আমি একদিন ফৌজিয়া মির্জাকে বলেছিলাম, এই আন্দোলনে অনেক কিছু করা সম্ভব, কিন্তু আওয়ামী লীগের নেতারা সেগুলো করছেন না। ফৌজিয়া মির্জা জানতে চান কি করা যেতে পারে। আমি তখন বললাম, নারায়ণগঞ্জের গোদনাইলে জ্বালানি তেলের আধার রয়েছে, এখানে বিপুল পরিমাণ জ্বালানি তেলের মজুদ রাখা হয়। সেখান থেকে সড়ক পথে পাকিস্তানি বাহিনীর গাড়ি জ্বালানি তেল সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে। যদি ঢাকায় আসা যাওয়ার রাস্তাটিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় তাহলে এদের জ্বালানি তেল সংগ্রহ বন্ধ হয়ে যাবে। এর ফলে তাদের চলাচলও সীমিত হয়ে যাবে। যদি চলাচল কমানো যায় তাহলে কিছুটা হলেও তাদের প্রস্তুতিতে বাধার সৃষ্টি হবে। এজন্য গোদনাইলের রাস্তাটি কেটে বা গাছের গুঁড়ি দিয়ে এমনভাবে রাখতে হবে যেন তারা যাওয়া আসা করতে না পারে এবং জ্বালানি তেল সংগ্রহ করতে না পারে। ফৌজিয়া মির্জা আমার প্রস্তাবটি গ্রহণ করেন এবং তার সহপাঠী চিশতির সঙ্গে আলোচনা করেন। চিশতি ও তার বন্ধুরা মিলে একদিন গোদনাইল যাওয়ার রাস্তাটি কেটে দেন এবং বেশ কিছু গাছ কেটে রাস্তায় ফেলে রাখেন। এ কাজে নারায়ণগঞ্জের সাধারণ মানুষও অংশগ্রহণ করে। ওই সময়ে রাজনৈতিক নেতারা এসব কাজে সাহায্য করতে আসেননি। পরবর্তী সময়ে পাকিস্তানি সৈন্যরা রাস্তাটি পুনরায় চলাচলের উপযুক্ত করে নেয়। তবু এ কাজের ফলে ছাত্র জনতা তাদের সামরিক অসুবিধার সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। চিশতি সম্পূর্ণ নাম ও পরিচয় এখন আমার আর মনে পড়ছে না, তবে পরে জেনেছিলাম 25শে মার্চ দিবাগত রাতে পাকিস্তানিদের আক্রমণে তিনি নিহত হন। আমি পাকিস্তানিদের তটস্থ রাখা ও তাদের প্রস্তুতি ব্যাহত করার পরিকল্পনাগুলো উইং কমান্ডার SR মির্জাকেও জানিয়েছিলাম। আমার এসব কথা বলার উদ্দেশ্য হচ্ছে, 2 দিনের আন্দোলনে যুদ্ধ জয় করা সম্ভব নয়। বিজয়ের জন্য যথেষ্ট পূর্ব প্রস্তুতি প্রয়োজন হয়। আমাদের উচিত ছিল পাকিস্তানিরা পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই ছোট ছোট আঘাত আর খোঁচার মাধ্যমে তাদের নাজেহাল করা আর ছোট ছোট উদ্যোগের সাহায্যে চূড়ান্ত আক্রমণের জন্য সামরিক প্রস্তুতি গড়ে তোলা। আমার বিভিন্ন পরিকল্পনার মধ্যে ছিল, আমরা যদি এক জায়গায় ছোট্ট একটা ব্রিজ ভেঙে ফেলতে পারি বা অন্য এক জায়গায় ট্রান্সমিটার বিকল করে দিতে পারি, তবে পাকিস্তানিরা সবসময় এক ধরনের মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকবে। এভাবে ছোট ছোট চলাচল ও যোগাযোগের মাধ্যম বা স্থাপনা নষ্ট বা ধ্বংস করে আমরা তাদের আক্রমণে একটি দুর্বল অবস্থানে নিয়ে যেতে পারতাম। এসব কাজ আমাদের করা উচিত ছিল, আর এগুলোর জন্য আমাদের অনেক প্রস্তুতি ও প্রশিক্ষণ প্রয়োজন হতো না, কিন্তু সেগুলো আমরা করিনি। তখন পাকিস্তানি বিমানের ভারতীয় ভূখণ্ডের উপর দিয়ে পূর্ব পাকিস্তানে আসার অনুমতি ছিল না, শ্রীলঙ্কা হয়ে আসতে হতো। এ কারণে পাকিস্তানিদের 3-4 গুণ বেশি জ্বালানি তেলের প্রয়োজন হয়। এছাড়া সড়কপথে চলাচলের জন্য পাকিস্তানি বাহিনীর প্রচুর জ্বালানি তেলের প্রয়োজন হতো। গোদনাইল থেকে ঢাকায় আসা যাওয়ার রাস্তাটি কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করলে পাকিস্তানি সেনাবাহিনীরা সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না। এটা ঠিক যে একবার রাস্তা কাটলে সেটিকে 24 ঘন্টার মধ্যে মেরামত করা সম্ভব, তবে একবার ঠিক করলে পুনরায় তা কাটাও সম্ভব ছিল। এছাড়া সড়কপথে চলাচলের জন্য পাকিস্তানি বাহিনীর প্রচুর জ্বালানি তেলের প্রয়োজন হতো।
গোদনাইল থেকে ঢাকায় আসা যাওয়ার রাস্তাটি কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করলে পাকিস্তানি সেনারা সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে না। একই সঙ্গে গোদনাইল সড়কে অনেক জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন করাও কঠিন কোনো কাজ ছিল না। এতে তাদের যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখাই একটা বড় কাজে পরিণত হতো। বারবার নাজেহাল করা গেলে পাকিস্তানিরা কিছুটা হলেও অসুবিধায় পড়ত। সারা দেশে এ ধরনের ছোট ছোট তৎপরতা চালিয়ে পাকিস্তানিদের দৌড়ের উপর রাখা যেত। এতে ২৫ মার্চ এবং এরপর কিছুদিন পর্যন্ত তারা যে ফাঁকা মাঠে একতরফা খেলেছিল তা পারত না। আরেক ধরনের কার্যকর অসহযোগিতার কথা নিচে উল্লেখ করছি। কচুক্ষেত বাজারের পার্শ্ববর্তী এলাকা থেকে এই বাজারে মাছ, মাংস, চাল, ডাল, শাকসবজি প্রভৃতি নিত্যনৈমিত্তিক খাদ্যদ্রব্য আসত। কুর্মিটোলা সেনানিবাসে বসবাসরত সব বাঙালি ও পশ্চিম পাকিস্তানি পরিবার কচুক্ষেত বাজার থেকে এসব পণ্য কিনত। কচুক্ষেত তখন অনুন্নত উপশহর ছিল। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর কচুক্ষেতের সাধারণ মানুষ বাজারে কাঁচামাল সরবরাহ বন্ধ করে দেয়। ফলে সেনানিবাসে বসবাসরত সামরিক ও বেসামরিক মানুষের নিত্যনৈমিত্তিক খাদ্যদ্রব্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। পাকিস্তানি সেনারা সবসময় চোরাগোপ্তা আক্রমণের ভয় ভীত থাকত বলে দূরের কোনো বাজারে যেত না। কচুক্ষেত বাজারে নিত্যনৈমিত্তিক জিনিসের সরবরাহ বন্ধ হয়ে গেলে তারা অনেকে একত্র হয়ে নিরাপত্তাসহ ঢাকা শহরের বড় বাজারগুলোতে যেত। এতে আক্রান্ত হওয়ার ভয় কিছুটা কম থাকত। কিন্তু এভাবে নিরাপত্তাসহ বড় দলে চলাচলের ফলে তাদের সময় ও শ্রম বেশি লাগত। উপরন্তু চলাচলের গতিও মন্থর হয়ে পড়ত। ১৫ই মার্চ ইয়াহিয়া খান ঢাকায় এলে অন্যদের সঙ্গে আমিও তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাই। ইয়াহিয়া খান ঠাট্টার ছলে তার স্টিকের সাহায্যে এক পাকিস্তানি ঊর্ধ্বতন অফিসারের পেটে খোঁচা দিয়ে বলেন, খাওয়া দাওয়া কি কম হচ্ছে? না, খাওয়া দাওয়া ঠিকমতো পাচ্ছ না। এতে বোঝা যায় যে কচুক্ষেত বাজারের ঘটনা এবং এর ফলে সেনানিবাসে সৈন্যদের খাওয়া দাওয়ার অসুবিধা সৃষ্টি হওয়ার কথাটি তিনি জানতে পেরেছিলেন। অর্থাৎ একটি ছোট ও কার্যকর অবরোধের সংবাদ প্রেসিডেন্টের কাছে পৌঁছে গিয়েছিল। কারণ অবরোধটি ছোট হলেও এর প্রভাব ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী। কচুক্ষেতের এই অসহযোগিতার কাজটি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বেসামরিক বাঙালি কর্মকর্তা ও সৈনিক, যারা ক্যান্টনমেন্টের বাইরে থাকতেন। এই ধরনের কিছু কিছু অবরোধ অন্যান্য সেনানিবাসেও হয়েছিল, তবে তা ছিল খুব সাময়িক ও অপরিকল্পিত। এগুলো হয়েছিল একেবারে স্থানীয়ভাবে কোনো সমন্বয় ছাড়াই। এরকম অবরোধ বা ঘটনা যদি কেন্দ্রীয়ভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে হয়তোবা হানাদার বাহিনীকে আমরা খুব অল্প সময়ে দুর্বল করতে পারতাম।